Hello everyone, welcome back to my another video. এই ভিডিওটা আসতে আসলে অনেক লেট হয়ে গেছে। তো লাস্টবার আমি যে ভিডিওটা করছিলাম তখন জাস্ট শুধু নর্মাল একটা টি-শার্ট পরা ছিল, বাট রাইট নাও হালকা একটা জ্যাকেট পরতে হয়েছে পাতলা। এটার কারণ হচ্ছে এখন সেপ্টেম্বর মাসের অলমোস্ট শেষের পথে, আর এখানে ঠান্ডার একটা ভাইব চলে আসছে। যদিও সেপ্টেম্বর এখানে আসলে ফল সিজন, বাট কানাডার ফল আসলে আমাদের জন্য ভালোই ঠান্ডা লাগে। আচ্ছা, সবাই বলে যে আসলে বাংলাদেশে গাড়ি ড্রাইভ করতে পারে সে বিশ্বের সব জায়গায় গাড়ি ড্রাইভ করতে পারে। ব্যাপারটা কতটুকু সত্যি? হ্যাঁ, ব্যাপারটা আসলে সত্যি, তবে এখানে কিছুটা কিন্তু আছে। সেই কিন্তু হলো, বাংলাদেশে আমরা সবাই গাড়ি ড্রাইভ করি, কিন্তু আমরা এটা রুলস রেগুলেশন যেটা আছে রাস্তার, সেটা আমরা আসলে খুব কমই জানি। তো বাংলাদেশ বাদে মনে হয় বিশ্বের সব দেশেই কে আসলে কতটুকু ভালো গাড়ি চালায় এইটা ডিপেন্ড করে কে রাস্তার রুলস কতটুকু ভালোভাবে জানে এবং সেটা মানতে পারে। আমি প্রায় বাংলাদেশে 10 বছর গাড়ি চালানোর পরেও আমি যখন কানাডাতে ফার্স্ট আমার ড্রাইভিং এক্সাম দিই, তো সেই এক্সাম যেটাকে বলে প্র্যাকটিক্যাল এক্সাম, সেই প্র্যাকটিক্যাল এক্সামে আমি ফেল করি। তো এইটার পিছনে আসলে কারণটা কি? তো এইটার পিছনে ফার্স্ট কারণ হচ্ছে, আমি যখন বাংলাদেশে আসলে আমি গাড়ি ড্রাইভ করতাম, তো রাস্তার যে নিয়মকানুন ছিল, যদিও আমরা কম বেশি মানার চেষ্টা করতাম, তবে সেই নিয়মকানুন আমাদের এখানে কানাডায় সম্পূর্ণ ডিফারেন্ট। তো এই কারণে আমি ভাবলাম তাহলে কানাডার এই ড্রাইভিং নিয়ে আমি একটা ভিডিও বানাই আর আপনাদের সবাইকে শেয়ার করি আসলে এখানে ড্রাইভিংয়ের সিস্টেমটা কেমন, এখানে রাস্তার কি রুলস আছে, কি বেসিক রুলস আছে, যেসব আসলে আমাদের সবাইকে এখানে মেনে চলতে হবে কেউ যদি এখানে ড্রাইভিং লাইসেন্স নিতে চায়। তো আমার তো আর পার্সোনাল গাড়ি নেই যে আমি আমার গাড়ি নিয়ে ভিডিও বানাবো। তো এই কারণে আমার একজন চেনা পরিচিত ভাই আছে, তো আমি ওনাকে বলছি যে আপনার গাড়িটা আজকে আমি একটু ড্রাইভ করব আর আমি একটা ভিডিও করবো এটা নিয়ে। তো সে বলছে আচ্ছা ঠিক আছে, তো আসেন আপনাদেরকে আগে গাড়িটা দেখাই। Never noticed how much I look like you. I was making all riddles, how I always wanted to look like you. But I do, I look like you. Oh, I do, I look like you. আর সপ্তাহে শনি আর রবিবার এই দিনটা আমার স্কেডিউল আসলে অনেক বিজি, কারণ আমি সকালে ফ্রেঞ্চ ক্লাস করি আর এই ক্লাস শেষ করে তারপর আমাকে আসলে কাজে যেতে হয়। আর এই যে এখন আসলে চলে আসছি ওই ভাইয়ের কাছে, ওনার গাড়িতে করে আজকে কাজে যাব ইনশাল্লাহ। আর এই যে হচ্ছে তার গাড়ি, এইটা মডেল হচ্ছে হন্ডা সিভিক 2009-এর মডেল। এটা গাড়িটা একটু আসলে পুরানো, তবে একটু পুরানো হওয়ার এটা কারণ হচ্ছে গাড়িটা আপনার সেকেন্ড হ্যান্ড নেওয়া। এইখানে আসলে ফার্স্ট হ্যান্ড গাড়ির দাম বেশির থেকে ইন্স্যুরেন্স অনেক বেশি, তো এই কারণে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে একটু সুবিধা। ওকে, গাড়িতে উঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আর এই কানাডার রাস্তায় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লেখাটা, এটা হচ্ছে অ্যারেট অথবা স্টপ সাইন। আর এই স্টপ সাইনের মিনিং হচ্ছে আপনাকে গাড়ি থামাইতে হবে, সেটা 2 থেকে 3 সেকেন্ডের জন্য। যতবারই আপনি দেখবেন তা আপনাকে স্টপ সাইনে গাড়ি থামাইতে হবে। আপনি যদি লেফট অথবা রাইটে যান, অবশ্যই আপনাকে এইভাবে সালাম ফেরানোর মতো লেফট রাইট আবার লেফট এইভাবে করে আপনাকে চেক করতে হবে। আর গাড়ির আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি সবাইকে বলতে চাই সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গাড়ির ব্লাইন্ড স্পট চেক করা, যেটা আমরা আসলে বাংলাদেশে কেউই করতাম না খুব বেশি একটা। অনেস্টলি আমি কখনোই করতাম না। ইভেন আমি অনেক পরে এসে জানছি যে আসলে আমাদের গাড়ির পিছনে আমি দেখাই, এই যে কোনায় যে দেখা যাচ্ছে যে 2টা গ্লাস, একদম কোনায় যে গ্লাস আছে, ওই গ্লাসটা আসলে গাড়ির ব্লাইন্ড স্পট চেক করার জন্য। তো এইখানে ছোট একটা মিরর দেখতে পাইতেছেন, তো এই যে হচ্ছে মিররটা, তো এইটা হচ্ছে গাড়ির ব্লাইন্ড স্পট চেক করার জন্য। তো এইটাও আসলে খুবই ইম্পর্টেন্ট। আর যতবারই ব্লাইন্ড স্পট ততবারই আপনাকে মাথায় এই যে পিছনে নিয়ে এইভাবে করে আসলে চেক করতে হবে। আসলে এইটা তো অভ্যেস নয় আমাদের, তো এই কারণে যারা ফার্স্ট টাইম এখানে এক্সাম দেয় তাদের ফার্স্ট টাইমে পাস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই কারণে বারবার আসলে প্র্যাকটিস করা, বারবার আসলে গাড়ির ক্লাস নেওয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। আর এই যে সাইনটা দেখতে পাইতেছেন, এইটা হচ্ছে আসলে এইখানের ইল্ড সাইন। ইল্ড সাইন মানে হচ্ছে এইখানে যদি রাস্তায় কোনো আপনার পেডিস্টেরিয়ান অথবা রাস্তার কোনো পথচারী থাকে, তাহলে তাদেরকে আগে যেতে দিতে হবে। এইখানে আসলে রাস্তায় যে গাড়ি চালায় তার থেকে বেশি ক্ষমতা হচ্ছে রাস্তায় যে হেঁটে চলে পেডিস্ট্রিয়ান, এই টাইপের। এটা আমাদের দেশের মতো না, যে দেখা গেছে যে এই যেমন এই যে দেখাই, এই যে রাইট নাও পেডিস্ট্রিয়ান হেঁটে যাচ্ছে, তো তাদেরকে আসলে আগে আমাদেরকে
যেতে দেওয়া লাগছে। এইটা বাংলাদেশের মতো না যে ভাই রাস্তা পথচারী হাঁটতেছে আমরা গাড়ির উপরে উঠাই দিলাম, তো এই টাইপের এখানে কোনো সম্ভাবনাই নেই। তো ধরো ফর এক্সাম্পল আপনার রাস্তায় সিগন্যাল দেওয়া হয় নাই, মানে রাস্তায় রেড সিগন্যাল নাই, বাট তারপরও আপনার যে পেস্ট্রিয়ান আছে আপনার তাদেরকে আগে যেতে দিতে হবে। যদি পেস্ট্রিয়ানের যে ওয়াকওয়ে আছে মানে রাস্তা পার হতে যায় তাহলে ওকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রাস্তায় যদি কোনো অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিসের যে গাড়ি, এই যে লোক পেস্ট্রিয়ান সে হেঁটে যাচ্ছে, আমি এখন স্লো করলাম তার জন্য। তা যদি কোনো ফায়ার সার্ভিস অথবা অ্যাম্বুলেন্স থাকে তাহলে তাদেরকে আগে যেতে দিতে হবে। অ্যাট এনি কস্ট আপনাকে থেমে আপনার গাড়ি স্লো করে অথবা সাইড করে তাদেরকে আগে যেতে দেওয়া লাগবে। এটা আমাদের ওই রকম না যে অ্যাম্বুলেন্স পপ করে হর্ন বাজাইতেই থাকবে আর আমরা সামনে ওয়েট করব। তো অনেকেই এটা মনে করতে পারেন যে আসলে এত নিয়মকানুন মেনটেন করে কি গাড়ি চালানো সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব এটা। আপনি যখন একটা জায়গায় থাকবেন, এই সব জায়গায় যখন আপনার লাইফের এভরিথিং যেটা আছে প্রত্যেকটা জিনিসই আপনার এত নিয়মকানুনের মধ্যে, তখন আপনি নিয়মকানুন মানতে আসলে বাধ্য। আর আপনি যদি নিয়ম মেনে এখানে গাড়ি চালান, এটা আসলে খুবই কম চান্স থাকে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার যে সম্ভাবনা সেটা আসলে খুবই অল্প থাকে এখানে। তো ওই যে বললাম যে আমাদের বাংলাদেশিদের জন্য আসলে এখানে ড্রাইভিং এক্সাম পাস করাটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমরা তো আসলে এত নিয়মে গাড়ি চালায় কখনোই অভ্যস্ত না। তো এইসব নিয়ম আমাদের আয়ত্ত করতে অনেক সময় লাগে। আর আরেকটা জিনিস যেটা আসলে শুরুতেই গাড়ি চালাতে গেলে একটু ঝামেলা হয় সেটা হচ্ছে এখানে ড্রাইভিং স্টিয়ারিং যেটা সেটা হচ্ছে লেফট সাইডে। আমাদের বাংলাদেশে আমরা আসলে রাইট সাইডে ড্রাইভ করি, এইখানে আমেরিকা কানাডা লেফট সাইডে ড্রাইভ করে। দেখেন আপনার এই যে সামনে গাড়ি আসলে স্লো যাচ্ছে কারণ তার সামনে আরও গাড়ি আছে সিগন্যাল, বাট আশপাশ থেকে কোনো গাড়ি আমাকে ওভারটেক করবে না। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। এখানে সবাই আসলে লেন মেনটেন করে গাড়ি চালায়, যেই লেন ওভারটেকের লেন না সিঙ্গেল লেন, সেই লেনে ওভারটেক করলে সাথে সাথে ফাইন। আর এখানে আসলে এত হিডেন ক্যামেরা থাকে, তো এই ভয়ে আসলে কেউ রুলস সচরাচর ব্রেক করতে চান। এই যে লেনটা রাস্তার মাঝখানে দাগ দাগ, এইটা হচ্ছে আসলে রিজার্ভ লেন। তো এই রিজার্ভ লেনের কাজটা হচ্ছে এখান থেকে ধরেন যদি কোনো বড় গাড়ি অপোজিট সাইড থেকে আসে, যে আপনার গাড়ি যত বড় তার গাড়ি ইউ টার্ন করা অথবা যে কোনো লেফট টার্ন রাইট টার্নে তার জায়গাও অনেক লাগে বেশি। তো সেই বেশি জায়গার জন্য আপনাকে আসলে একটু আগে থেকে গাড়িটা থামাইতে হবে যাতে বড় গাড়ি আপনাকে হিট না করে। তো এইটা আসলে রিজার্ভ লেনের কাজ। ওয়াও, এখানে রাস্তাগুলো এত সুন্দর, কোনো জ্যাম নাই, কোনো ট্রাফিক নাই, ইভেন রাস্তায় তেমন কোনো ধুলাও নাই। তো এই যে মানুষ এত টাকা খরচ করে উন্নত বিশ্বে আসে, তো এইটার পিছনে কারণটা মনে হয় এখন বুঝতেই পারতেছেন যে অ্যাটলিস্ট ঢাকায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যত সময় লাগে সেই সময়ে আপনি হয়তো মন্ট্রিয়ালের এই মাথা থেকে ওই মাথা আপনি ইজিলি যেতে পারবেন। আর মন্ট্রিয়ালে যদি আমি আয়তন বলি, মন্ট্রিয়াল না, আমি আসলে যে এখানে থাকি যে জায়গাটা আছে আপনার হচ্ছে কিবেক। আপনার কিবেক বাংলাদেশের থেকে অলমোস্ট 12 গুণ বড়, 12 গুণ। সো বুঝতেই পারতেছেন, বাট তারপরও এখানে এত সময় লাগে না। ওকে, অনেকক্ষণ তো গাড়িতে বসে কথা বললাম, এখন একটু গাড়ি থেকে বাইরে বের হয়ে কথা বলি। আর আমি আসলে গাড়িতে বসে ভিডিও করার রিস্কটা নেই এই কারণে যে কোন সময় আসলে মামুর গাড়ি এসে পড়ে আর এসে কেস দিয়ে দেয়। এখানে আসলে গাড়িতে গাড়ি ড্রাইভ করা অবস্থায় ভিডিও করাটা ইল্লিগাল মানে ধরা পড়লে ইল্লিগাল, ধরা না পড়লে সমস্যা নাই। আর যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স এখন লার্নার লাইসেন্স অবস্থায় আছে, দ্যাট মিনস আমার 4 পয়েন্ট। তাহলে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে এইখানে গাড়িতে আপনি 16 পয়েন্ট পাবেন। তো এই 16 পয়েন্ট হচ্ছে যদি আপনি এইখানে 2 বছর গাড়ি ড্রাইভ করেন তাহলে আপনি 16 পয়েন্ট পাবেন। তো সেই হিসাবে আপনি যদি একটা ভুল করেন অথবা আপনি যদি একটা কেস খান তাহলে আস্তে আস্তে করে আপনার পয়েন্ট কমবে। তো এই কারণে আমি আর আসলে রিস্ক নেই যে আমার অনলি 4 পয়েন্ট আছে, তো যদি একটা মামলা খেয়ে যাই তাহলে যদি 3 পয়েন্ট চলে যায় তাহলে আমাকে আবার এই এক্সাম দিয়ে সব কিছু করতে হবে। আর একটা কথা হচ্ছে এইখানে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি, টয়োটা, হন্ডা, এই গাড়ির ডিমান্ড অনেক বেশি। আর এই গাড়িগুলো ম্যাক্সিমামে আসলে 1-1.5 লাখ কিলোমিটার উপরে চলা গাড়ি। তো এইসব গাড়ি আসলে এত কিলোমিটার চলার পরও গাড়িগুলো অনেক ভালোই থাকে, কারণ এখানে রাস্তাগুলো অনেক ভালো। তাই 1-1.5 লাখ কিলোমিটার চলা গাড়ির তেমন কোনো খুব বেশি একটা ক্ষতি হয় না। তো গাড়ি এরপরেও প্রায় অ্যাভারেজ 3.5 লাখ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ওকে, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।